ড্রাইভিং লাইসেন্স নিয়ে সচরাচর আপনারা যে সমস্যাগুলোতে পড়ছেন এবং খুব বেশি যে জিনিসগুলো আমার কাছে জানতে চাইছেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। প্রতিটি সমস্যা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবং প্রতিটি সমস্যার সমাধান কি আছে বা কিভাবে আপনারা কোন প্রসেসে কাজ করলে সেটা সমাধান করতে পারবেন, সেটার সমাধানও স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু অনেক গুলো স্টেপ বা অনেকগুলো সমস্যার যে সেগুলো স্টেপে স্টেপে আপনার সাথে শেয়ার করব এবং সমাধানগুলো স্টেপে স্টেপে শেয়ার করব। তো সেহেতু এখানে কিন্তু অনেকগুলো সমস্যাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে সমাধানটাও শেয়ার করব। তো সে হিসেবে এখানে কিন্তু ভিডিওটি একটু লং হবে, একটু বলতে অনেক বেশি লং হবে, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্সের এ টু জেড যত প্রকার সমস্যা আছে যেগুলো আপনারা ফেস করছেন এবং আমার কাছে জানতে চাইছেন, প্রতিটি সমস্যা আপনাদের সাথে সামনে তুলে ধরবো এবং সেটার সমাধান কি আছে বা কিভাবে সেটি সমাধান করবেন সেটিও কিন্তু তুলে ধরবো। তো সেই হিসেবে ভিডিওটা কিন্তু অনেক লং হবে। তো আপনারা যারা খুব বেশি সমস্যায় পড়ছেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো সমস্যায় পড়ছেন, তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিওর ভিতরে আপনার সমস্যা কি এবং সেটার সমাধান কিভাবে করতে পারবেন তো সেটি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমে আসুন, যেটা ড্রাইভিং লাইসেন্স নতুন অথবা নবায়ন যেটাই করুন না কেন সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে এটি আবেদন করতে হবে। তো বিএসপি অ্যাকাউন্টে আবেদন করতে হলে সর্বপ্রথম কিন্তু আপনাদের বিএসপি তে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খুলতে গেলে খুব বেশি সমস্যার সম্মুখীন আপনারা যেটা হচ্ছেন, তো সেটা হলো সরি দিস মোবাইল নাম্বার ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার। তার মানে আপনি এই বিএসপি অ্যাকাউন্টটি খুলতে গিয়ে যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাইড করা নাই বা রেজিস্ট্রেশন করা নাই। তো এই সমস্যাটির সম্মুখীন কিন্তু খুব বেশি হচ্ছেন। তো এই সমস্যাটির সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে আপনি যে এনআইডিটি দ্বারা এই বিএসপি অ্যাকাউন্টটি খুলবেন সেই এনআইডি দ্বারা কিন্তু আপনার সেই মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা নাই। তো এটা দ্বারা এই বোঝাচ্ছে যে সরি দিস মোবাইল নম্বর ক্যান নট বি ভেরিফাইড বাই দ্য গিভেন এনআইডি নাম্বার। তো এই সমস্যা দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনাদের যে সমস্যাটি হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা বা সিম কিনেছেন, কিন্তু তারপরেও এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো এই সমস্যাটি দেখা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন আপনার এনআইডি দিয়ে আপনার সিমটি কিনেছেন তখন সকল ইনফরমেশন কিন্তু সিম কোম্পানিগুলো আপনার ইনফরমেশনটি নিয়েছে, কিন্তু সিম কোম্পানি আপনার এনআইডির যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলো কিন্তু বিআরটি এর যে সার্ভারটি রয়েছে সেখানে তাদের সার্ভার পর্যন্ত আপডেট পৌঁছায় নাই বা আপডেট যে ইনফরমেশন গুলো দেয় নাই, যার জন্য এই সমস্যাটি হচ্ছে। তো এই সমস্যাটির সমাধান করতে হলে এখন সব থেকে সহজ যেটা সিস্টেম আছে, সহজ নিয়ম, এখন নতুন করে আপনাদের একটি সিম কিনতে হবে। আপনাদের যাদের এ ধরনের সমস্যা হচ্ছে বিএসপি অ্যাকাউন্ট খুলতে, তারা নতুন একটি সিম কিনবেন, সম্পূর্ণ নতুন ফ্রেশ একটি সিম কিনবেন। কোনো রিসাইকেল করা সিম কিনলে কিন্তু পরবর্তীতে আবার যখন এনে আপনি বিএসপি অ্যাকাউন্ট খুলতে যাবেন সেম সমস্যার সম্মুখীন হবেন। তো সেক্ষেত্রে অবশ্যই একেবারে নতুন কোডের একটি ফ্রেশ সিম কিনতে হবে, কোনো রিসাইকেল সিম কিনলে হবে না। তো একটি নতুন সিম কিনবেন, একবার ফ্রেশ সিম কেনার পর তারপর আপনি বিএসপি অ্যাকাউন্ট খুলবেন। তো সিমটি কেনার সাথে সাথেই কিন্তু আপনি বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ আপনার যে এনআইডির ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশনটি কিন্তু বিআরটিএস সার্ভারে পৌঁছাতে কিন্তু কিছুদিন সময় লাগে। তার জন্য সিমটি কেনার পর 1 সপ্তাহ আপনারা অপেক্ষা করবেন। সিমটি কেনার 1 সপ্তাহ পরে তারপর আপনারা বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করবেন, তাহলে সহজে আপনারা বিএসপি অ্যাকাউন্টে খুলতে পারবেন। তো তারপরও আরো একটি সমস্যা আসতে পারে বিএসপি অ্যাকাউন্টে, সেটা হচ্ছে তো এই সমস্যাটি আসতে পারে, যেটি আরেকটি সমস্যা, ফেইল্ড ইন ইনিশিয়েট রিকোয়েস্ট ফর এনআইডি। ফেইল্ড ইন ইনিশিয়েট রিকোয়েস্ট ফর এনআইডি মানে আপনি যে এনআইডি দিয়ে এই অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করছেন, বিএসপি অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করছেন, সেই এনআইডিটি এখানে ফেইল্ড হয়েছে বা এই যে এনআইডির ইনফরমেশন গুলো
যে বিআরটি এর সার্ভারে সেখানে পৌঁছায় নাই বা সার্ভারে আপডেট আসে নাই। আপনি যে এনআইডি দ্বারা আপনার বিএসপি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন সেই এনআইডির ইনফরমেশন বা তথ্যগুলো বিআরটি এর সার্ভার পর্যন্ত এখনো পৌঁছায় নাই, যার জন্য এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো এই সমস্যাটি দেখা দিচ্ছে আপনারা যারা নতুন এনআইডি পেয়েছেন বা নতুন এনআইডি করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিচ্ছে। কারণ নতুন এনআইডি করলেই সাথে সাথে কিন্তু যে আপনার এনআইডির তথ্যগুলো বিআরটি এর সার্ভারে পৌঁছায় না। তো বিআরটি এর সার্ভার পর্যন্ত পৌঁছানোর জন্য একটু সময় লাগে। তো আপনাদের যাদের এই সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন অপেক্ষা করবেন, 2 মাস 3 মাস অপেক্ষা করবেন, তারপর আপনারা বিএসপি অ্যাকাউন্টে করার চেষ্টা করবেন, তাহলে সহজে আপনারা বিএসপি অ্যাকাউন্টে খুলতে পারবেন। কারণ আপনাদের যেহেতু এনআইডিটি একবার নতুন, আপনারা নতুন ভোটার হয়েছেন, নতুন এনআইডি কার্ড পেয়েছেন, আপনাদের তথ্য এখনো বিআরটি এর সার্ভার পর্যন্ত যায় নাই বা পৌঁছায় নাই। তো বিআরটি সার্ভারে আপনাদের এনআইডি যে তথ্যগুলো আপডেট না হওয়া পর্যন্ত আপনারা বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই 1 থেকে 3 মাস আপনাদের অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে খুলতে পারবেন। তো এরপরে আসুন, ড্রাইভিং লাইসেন্স করতে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে বা কি কি কাগজপত্র প্রয়োজন। তো ড্রাইভিং লাইসেন্স সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তো আপনারা যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনাদের বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে। 18 বছরে যদি একদিনও কম থাকে তাহলে আপনার এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তারপর আপনাকে সর্বনিম্ন জেএসসি অথবা 8ম শ্রেণী পাস হতে হবে, আপনার এনআইডি কার্ড থাকতে হবে, তারপর আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে, আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি লাগবে। এই কাগজগুলো লাগবে হচ্ছে আপনাদের, বা এই রিকোয়ারমেন্টই আছে যেটা আপনারা যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন। আর যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনাদের বয়স অবশ্যই 21 বছর হতে হবে। তো 21 বছরে যদি একদিনও কম থাকে বয়স তাহলে আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তো আপনারা খুব বেশি এই জিনিসটি আমার কাছে জানতে চাচ্ছেন যে আমার বয়স 18 বছর বা 19 বছর বা 20 বছর, আমি এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো কিনা। তো তাদেরকে আমি বলছি, আপনাদের বয়স যদি 21 বছরের একদিনও কম থাকে, পুরোপুরি 21 বছর হতে হবে, তার যদি একদিনও কম থাকে তাহলে আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তারপর যে জিনিসগুলো প্রয়োজন, আপনাদের ডক্টর টেস্ট রিপোর্ট প্রয়োজন, মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন, কমপক্ষে জেএসসি অথবা 8ম শ্রেণী পাস হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট অথবা প্রশংসাপত্র থাকতে হবে। আর বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি লাগবে এবং আপনার এনআইডি কার্ডের কপি। এই জিনিসগুলো লাগবে আপনাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে। তো এরপর আসুন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা বা ড্রাইভিং টেস্ট। তো ড্রাইভিং টেস্টে আপনারা যে পরীক্ষার যে ডেট থাকে সেই ডেটটি কিন্তু আপনাদের যে লার্নার কার্ডটি আছে সেই লার্নার কার্ডে পরীক্ষার ডেট উল্লেখ থাকে এবং সেখানে কি কি পরীক্ষা দিতে হবে স্টেপ বাই স্টেপ বা সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকে। প্রথমে থাকে বায়োমেট্রিক, মানে বায়োমেট্রিকটা হচ্ছে আপনার যে ফিঙ্গারটি নেওয়া হয়, এই ফিঙ্গার এবং যে আপনার ছবি নেওয়া হয় এটাই হচ্ছে বায়োমেট্রিক। তো সর্বপ্রথম আপনাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে আপনাদের বায়োমেট্রিক প্রদান করতে হবে। তো বায়োমেট্রিক প্রদান করার পর তারপর দিতে হবে আপনাদের রিটেন টেস্ট, যেটা লিখিত পরীক্ষা দিতে হবে। তো এখানে আপনাদের 20 মার্কের পরীক্ষা নেওয়া হবে। 20 মার্কের ভিতরে 12 নাম্বার পেতে হবে। আপনারা যদি 12 নাম্বার পান 20 নম্বরের ভিতরে তাহলে আপনারা লিখিত পরীক্ষাতে পাশ করবেন। তো এখানে 20 নাম্বারের ভিতরে 4 নাম্বার থাকবে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত, 4 নাম্বার 4 পাইলে পাস করবেন, যেটা হচ্ছে 6টি প্রশ্ন থাকবে গাড়ির ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত 6টি প্রশ্ন থাকবে, সেখানে অবশ্যই 4 নাম্বার পেতে হবে এবং এমসিকিউ এবং শর্ট কোশ্চেন থাকবে, সেখানে আপনাদের পেতে হবে 8 নাম্বার। মোট এই 12 নাম্বার পেলে আপনারা পাস করবেন রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষাতে। তারপর আসবে আপনাদের ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা। তো এই মৌখিক পরীক্ষাতে আপনাদের যে পরীক্ষাটি নেওয়া হবে সেটা হচ্ছে ট্রাফিক যে বিভিন্ন সাইন এবং সিগন্যাল গুলো আছে, ট্রাফিক যে বিভিন্ন সাইন এবং সিগন্যাল গুলো থাকে সেগুলো কিন্তু ড্রাইভিং টেস্টের ভাইভাতে সেগুলো ধরা হয় যে এটা কোন সিগন্যাল, এই সিগন্যাল দ্বারা কি বোঝাচ্ছে বা এই সাইন দ্বারা কি বোঝাচ্ছে, এ ধরনের কিন্তু প্রশ্ন করা হয়। তাদের সেখানে সামনে একটি বোর্ড থাকে, সেই বোর্ডে
যে ট্রাফিক যে বিভিন্ন সাইন এবং সিগন্যাল গুলো আছে সেগুলো সেখানে সেই সংকেতগুলো থাকে এবং সেখানে কিন্তু সেগুলো একটি একটি করে ধরা হয়। সেখানে হয়তো 3 বা 4টি আপনাকে যে কোনো সিগন্যাল ধরা হতে পারে, যে এটি কোন সিগন্যাল বা এটি দ্বারা কি বোঝাচ্ছে, এ ধরনের সিগন্যাল কিন্তু ধরা হয়। তো তো এই ভাইবার শেষে, ভাইবার পরে দেওয়া হয় প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যালি আপনাদের গাড়ি চালাতে হয়। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনারা যদি মোটরসাইকেল এবং হালকা লাইট যদি করে থাকেন তাহলে কিন্তু দুইটাতেই আপনাদের পরীক্ষা দিতে হবে। মোটরসাইকেল এবং হালকা দুইটাতেই যদি দুইটার জন্য যদি আবেদন করে থাকেন বা লার্নার করে থাকেন তাহলে কিন্তু মোটরসাইকেলে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং হালকা মানের মোটরযান যেটা আছে সেটাতেও পরীক্ষা দিয়ে পাস করতে হবে, দুইটাতেই পাস করতে হবে। যদি একটাতে পাস করেন তাহলে কিন্তু আপনাদের আংশিক পাস দেখাবে। তো আংশিক পাস দেখালে তখন কিন্তু আপনারা যেটাতে পাস করবেন শুধু সেইটারই লাইসেন্স পাবেন এবং সেই লাইসেন্স পাওয়ার পর পরবর্তীতে আপনারা যদি আবার যেটাতে ফেল করেন সেটা যদি পরবর্তীতে সংযুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আছে সেই কার্ডটি পাওয়ার পর পরবর্তীতে নতুন করে সংযোজনের জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে আসুন মেডিকেল সার্টিফিকেট এবং ডোপ টেস্ট রিপোর্ট। তো এই যে বিষয়টি নিয়ে আপনারা ম্যাক্সিমাম সবাই খুব বেশি চিন্তিত বা বুঝতে পারেন না যে এই ডোপ টেস্ট রিপোর্টটি কিভাবে করাবেন এবং মেডিকেল সার্টিফিকেটটি কি বা কোন ডাক্তার থেকে মেডিকেল সার্টিফিকেটটি করাবেন। তো এই বিষয়টি আপনাদের সাথে আমি পুরো ক্লিয়ার করে দিব। তো প্রথমে আসুন মেডিকেল সার্টিফিকেট। তো আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন অথবা নতুন যেটাই করেন তার জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয়। আর যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু মেডিকেল রিপোর্ট প্রয়োজন হয়। আর যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, নবায়ন করার ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন নাই। তো মেডিকেল সার্টিফিকেটটি প্রয়োজন কাদের কাদের জন্য? যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নতুন এবং নবায়ন দুইটার ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা নতুন করবেন শুধুমাত্র তাদের জন্য মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন। তো এই মেডিকেল সার্টিফিকেটটি করাতে হলে বা মেডিকেলটি করাতে হলে কিন্তু এই মেডিকেলের রিপোর্ট করানোর জন্য বিআরটি এর নির্ধারিত একটি ফর্ম আছে। এই ফর্মটি আপনারা সরাসরি বিআরটি থেকে সংগ্রহ করতে পারেন, বিআরটি এর আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা বিআরটি এর ওয়েবসাইট থেকেও আপনারা এই ফর্মটি নিতে পারবেন। তো এই ফর্মটি আপনাদের কিন্তু আপনাদের মেডিকেল রিপোর্ট করাতে হবে। তো এই ফর্মটি প্রথমে আপনারা সংগ্রহ করবেন। ফর্মটি সংগ্রহ করার পর এই ফর্মে 1 কপি ছবি লাগাতে হবে। এই ফর্মে 1 কপি ছবি লাগাবেন, যেখানে ছবি লাগানোর একটি অপশন দেওয়া আছে বা জায়গা দেওয়া আছে সেখানে আপনারা এই ছবিটি লাগাবেন। আপনার ছবিটি লাগিয়ে যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাবেন। রেজিস্টার ডাক্তার বলতে একজন এমবিবিএস ডাক্তার, দেখবেন যে ডাক্তারদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো যে সকল এমবিবিএস ডাক্তারদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো সাধারণত সব এমবিবিএস ডাক্তারদেরই কিন্তু রেজিস্ট্রেশন নম্বর থাকে, কারণ রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কিন্তু একজন এমবিবিএস ডাক্তার হতে পারে না। কারণ যখন একজন ডাক্তার এমবিবিএস পাস করার সাথে সাথে কিন্তু বিএমডিসি যেটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেটা আছে সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হয়, যে তাহলে সে কিন্তু একজন রেজিস্টার্ড ডাক্তার হয়ে যায়। কারণ এমবিবিএস পাস করার সাথেই তাকে কিন্তু বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করলেই রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যায় এবং তখন থেকেই সে রেজিস্টার্ড ডাক্তার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি নিয়ে যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। এমবিবিএস ডাক্তারের কাছে গেলে সেখানে এই ফর্মটিতে আপনার নাম, আপনার বয়স, আপনি চোখে ঠিক মতো দেখতে পান কিনা বা কানে ঠিক মতো শুনতে পান কিনা, হ্যাঁ আপনি গাড়ি চালাতে কোনরূপ অঙ্গহানি আছে কিনা, এ ধরনের বিভিন্ন প্রশ্ন সেখানে আছে। সেটা ডাক্তার ভেরিফাই করবে যে আসলে আপনি সুস্থ কি অসুস্থ বা কোনো মাদকে আসক্ত আছেন কিনা, সবকিছু এগুলো ডাক্তারই লিখে দিবে, নিজে হাতেই লিখে উনি সিল সিগনেচার করে দিয়ে দিবে। এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো এই বিষয়টি আপনারা ক্লিয়ার যে মেডিকেল সার্টিফিকেট কি এবং কোন ডাক্তার থেকে কিভাবে করাবেন। তো এখন আসুন ডোপ টেস্ট রিপোর্ট কিভাবে করাবেন। তো ডোপ টেস্ট রিপোর্টটি আপনারা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নতুন অথবা নবায়ন যেটাই করেন তার জন্য কিন্তু ডোপ টেস্ট রিপোর্ট প্রয়োজন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নতুন অথবা নবায়ন যেটাই করুন না কেন তার জন্য কিন্তু ডোপ টেস্ট রিপোর্ট প্রয়োজন। তো এই ডোপ টেস্ট রিপোর্ট করাতে হলে আপনারা যদি নতুন ড্রাইভিং লাইসেন্স করেন
তাহলে লার্নার করার পরই যে কোনো সময় আপনারা ডোপ টেস্ট রিপোর্ট করাতে পারবেন। আর যারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, নবায়নের জন্য আবেদন করবেন, যখন আবেদন করার পর যখন অ্যাডমিট কার্ড পাবেন, অ্যাডমিট কার্ড পাওয়ার পরে যে কোনো সময় আপনারা ডোপ টেস্ট রিপোর্ট করাতে পারেন। যদি চান যে পরীক্ষা পাশ করার পরে ডোপ টেস্ট রিপোর্ট করব, সেটাও করতে পারেন, অথবা পরীক্ষা পাশ করার আগেও যে কোনো সময় আপনারা ডোপ টেস্ট রিপোর্টটি করাতে পারেন। তো এই ডোপ টেস্ট রিপোর্ট করাতে হলে কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে, বিআরটিএ থেকে একটি ফর্ম নিতে হবে। তো এখন বর্তমানে ফর্মটি বিআরটিএ থেকে নিতে পারেন, অথবা বিআরটিএর আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে কিন্তু এই ফর্মগুলো অ্যাভেলেবেল আছে। তো আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এই ফর্মটি নেওয়ার পর বিআরটিএ নির্ধারিত মেডিকেল, যেটা বিআরটিএ সাধারণত যে সকল মেডিকেল নির্ধারণ করে দিয়েছে, সেটা হচ্ছে সরকারি মেডিকেল যেগুলো আছে, প্রতিটি জেলাতে কিন্তু একটি সরকারি মেডিকেল আছে। তো এই সরকারি মেডিকেল গুলো কিন্তু বিআরটিএ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখান থেকে ডোপ টেস্ট রিপোর্ট করাতে হবে। অথবা স্বায়ত্তশাসিত যে সকল মেডিকেল আছে সেগুলো অনেক জেলাতে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ঢাকাতে যে সকল সরকারি মেডিকেল এবং সাথে যে সকল স্বায়ত্তশাসিত মেডিকেল যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই ডোপ টেস্ট রিপোর্ট করাতে হবে। তো এগুলো কিন্তু বিআরটি থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা ডোপ টেস্ট রিপোর্ট করাবেন, তারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো মেডিকেল থেকে ডোপ টেস্ট রিপোর্ট করালে সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই বিআরটি এর নির্ধারিত মেডিকেল যেগুলো, বিআরটি থেকে সাধারণত সরকারি মেডিকেল যেগুলো সেটা এবং নির্ধারণ করা হয়েছে, এবং স্বায়ত্তশাসিত মেডিকেল যেগুলো সেগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো ঢাকার বাইরে প্রতিটি জেলাতে কিন্তু একটি সরকারি মেডিকেল রয়েছে। আপনারা যারা ঢাকার বাইরে থেকে ডোপ টেস্ট রিপোর্টটি করাবেন, তারা অবশ্যই সরকারি মেডিকেল থেকে ডোপ টেস্ট রিপোর্টটি করাবেন। এবং যারা ঢাকাতে আছেন, ঢাকাতে আপনারা যে সকল সরকারি মেডিকেল আছে সেখান থেকে করাতে পারেন, এবং ঢাকাতে কিন্তু অনেক স্বায়ত্তশাসিত মেডিকেলও রয়েছে, সেখান থেকে আপনারা করাতে পারেন। তো এটা হচ্ছে ডোপ টেস্ট রিপোর্ট। তো এই ডোপ টেস্ট রিপোর্টটি করানোর পরেই আপনারা পরীক্ষার পাশ করার আগে অথবা পরে যখনই করেন, আপনারা এটা অনলাইনে সাবমিট করতে হবে। যদি পরীক্ষায় পাশ করার আগে যখনই লার্নার করেন, অথবা লাইসেন্সের নবায়নের জন্য যখন পরীক্ষার জন্য আবেদন করবেন, তো তখনই সাবমিট করতে পারেন, অথবা পাশ করার পরে যখনই আপনারা ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করবেন, তখনও সেখানে অনলাইনে সাবমিট করতে পারবেন। এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম অনলাইনে আবেদন করতে হয়, যেটা আমি প্রথমেই বলেছি। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার জন্য একদিন বিআরটিএতে যেতে হয়, এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম, যে সকল কাগজপত্র প্রয়োজন, সবকিছুই অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট করার পর এগুলো কিন্তু পরবর্তীতে আবার বিআরটিতে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র অনলাইনে সাবমিট করবেন, এবং সকল কাগজপত্র আপনি যে ড্রাইভিং লাইসেন্সের যে স্লিপ, যেটা এখন সেটা ই পেপার ড্রাইভিং লাইসেন্স, সেটাও আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বিআরটিএ তে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম এখন হয় না, এবং কোনো ধরনের ইনফরমেশন বা তথ্য কিন্তু বিআরটিএ তে পাবেন না। সকল ধরনের সবকিছু আবেদন অনলাইনে করতে হবে, এবং সকল তথ্য অনলাইন থেকে পাবেন। তো এটাই ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ডোপ টেস্ট রিপোর্ট কিভাবে করাবেন এবং মেডিকেল সার্টিফিকেট কিভাবে পাবেন। তো এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপর আপনারা রিসেন্টলি খুব বেশি একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হলো আপনারা যখন ড্রাইভিং টেস্টে পাস করছেন, পাস করার পর আপনারা যখন বিএসপি অ্যাকাউন্টে গিয়ে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করছেন, ফি পেমেন্ট করার পর সেখানে আপনাদের স্ট্যাটাস আসছে, যেটা অনুমোদনের অবস্থানে আসছে অনুমোদিত আসছে, এবং তার নিচে আসছে যেটা অনুমোদিত নিচে আসছে, this application could not be sent the driving license system. This application could not be sent the driving license system. Cause please complete your vehicle class edition bio verification. Please contact with BRTA. এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, আপনার যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনটি, যে আবেদনটি করেছেন, সেটা ড্রাইভিং লাইসেন্সের সিস্টেমে বা প্রিন্টিং সিস্টেমে, যে সে প্রিন্টিং সিস্টেম পৌঁছায় নাই। কারণ আপনি ড্রাইভিং লাইসেন্সের যে ক্লাস এডিশন করেছেন, যে হয়তো হেভি থেকে হালকা থেকে হেভি করেছেন, অথবা মিডিয়াম থেকে হেভি করেছেন, তো করার ফলে আপনার যে বায়োমেট্রিক ভেরিফিকেশন, যেটা বায়োমেট্রিক দিতে হয়, সেই বায়োমেট্রিকটি প্রদান করেন নাই, বা প্রদান করেছেন অথবা প্রদান করার পর সেটা কোনোভাবে হয়তো মিসিং হয়েছে, তো পুনরায় আপনাকে আবার বায়োমেট্রিক দিতে হবে, যার জন্য অবশ্যই আপনাকে বিআরটিএ তে যোগাযোগ করতে হবে। তো আপনারা হয়তো বা এমন হতে পারে বায়োমেট্রিক দিয়েছেন, সেই বায়োমেট্রিকে হয়তো কোনো ধরনের সমস্যা হয়েছে, বা যখন বায়োমেট্রিক নিয়েছে সেই বায়োমেট্রিকটি মিসিং হয়েছে। মিসিং হওয়ার কারণে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি
যে লাইসেন্স প্রিন্টিং প্রিন্টিং যে আপনার লাইসেন্স কার্ডটি প্রিন্ট হবে সেই প্রিন্ট পর্যন্ত পৌঁছায় নাই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বিআরটিএ তে যোগাযোগ করতে হবে। নিচে দেখুন এখানে লিখেছে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। অবশ্যই বিআরটিএ তে যোগাযোগ করে পুনরায় আবার বায়োমেট্রিক দিতে হবে। তো এমনটি হতে পারে যে হয়তো বা কোনো আপডেটের কাজ চলছে, বিআরটিএ তে আপডেটের যে বিএসপি যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারের হয়তো কাজ চলছে, আপডেটের কাজ চলার কারণে এমন সমস্যা হয়তো দেখা যেতে পারে, হয়তো বা পরবর্তীতে এটা অটোমেটিক আবার ঠিক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিছুদিন আপনাদের অপেক্ষা করুন, অপেক্ষা করার পরে যদি ঠিক না হয় তাহলে অবশ্যই বিআরটিএ তে যোগাযোগ করতে হবে। তারপরে এ ধরনের কিন্তু আরো অনেক রকম স্ট্যাটাস এখানে আসছে, তো আমি কয়েকটি আপনাদের সাথে শেয়ার করি। তো সব স্ট্যাটাস এখানে শেয়ার করলে আসলে এমনিতেই ভিডিওটি অনেক লং হবে। তারপর যদি একটি একটি করে এখানে ধরো 40-50টি স্ট্যাটাস যদি একসাথে শেয়ার করি তাহলে এখানে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো তারপরে আসছে যে দেখুন এখানে ধরনের সমস্যা আরো আসছে, সেটা হলো দিস অ্যাপ্লিকেশন হ্যাজ নট yet been sent the smart card driving license printing system. The application has not yet been sent টু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। এই আবেদনটি আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পৌঁছায় নাই, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। তো এখানে কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয় নাই কি কারণে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি প্রিন্টিং সিস্টেম পর্যন্ত পৌঁছায় নাই, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কজ বা কোনো কারণ কিন্তু দেখানো হয় নাই। নিচে কিন্তু মেনশন করে দিয়েছে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। তো অবশ্যই এ ধরনের সমস্যা হলে আপনারা বিআরটিএ তে যোগাযোগ করবেন। আপনাদের যে ধরনের স্ট্যাটাস আসুক না কেন, লাস্টের লাইনে যদি থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ তাহলে অবশ্যই আপনারা বিআরটিএ তে যোগাযোগ করবেন। এবং এ ধরনের স্ট্যাটাস কিন্তু অনেক আসতে পারে। তো আমি যেটা বলেছি এ ধরনের স্ট্যাটাস 20-30-40টাও বিভিন্ন রকমের শো করতে পারে। তো শো করলে আপনাদের যাদের লাস্টের লাইনে থাকবে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিআরটিএ তে যোগাযোগ করবেন। স্ট্যাটাস যেটাই আসুক না কেন আপনারা যদি না বোঝেন কিন্তু লাস্টের লাইনে গিয়ে যদি থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ তাহলে অবশ্যই আপনারা বিআরটিএ তে যোগাযোগ করবেন। তো এই ধরনের স্ট্যাটাস কিন্তু আরো রয়েছে এরকম, দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম কজ আদার্স অকুপেশন মিসিং ফ্রম দ্য ইনপুট ডাটা। তো এটাও দ্বারা বোঝাচ্ছে যেটা আপনার যে আবেদনটি ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি প্রিন্টিং সিস্টেমে পৌঁছায় নাই, কজ যেটা কারণ অকুপেশন। আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন সেখানে একটি অকুপেশন মানে আপনার পেশাটি কিন্তু সেখানে মেনশন করে দিতে হয়। তো এখানে যদি মেনশন এটা দ্বারা যেটা বোঝাচ্ছে আপনার এই পেশাটি সেখানে মেনশন করা হয় নাই বা দেওয়া হয় নাই, যার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্টিং সিস্টেমে পৌঁছায় নাই। তো সেক্ষেত্রে এখানে লাস্টের লাইনে কিন্তু দেওয়া আছে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। অবশ্যই বিআরটিএ তে আপনাকে যোগাযোগ করে আপনার অকুপেশন বা পেশাটি কি আছে সেটা সেখানে মেনশন করে দিয়ে আসতে হবে। তারপরে এ ধরনের আবার অনেকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দিস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট টু দ্য ড্রাইভিং লাইসেন্স সিস্টেম, দিস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট টু দ্য ড্রাইভিং লাইসেন্স সিস্টেম। তো আপনারা যাদের আবেদনের কোনো ধরনের সমস্যা হচ্ছে না বা কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে এই স্ট্যাটাসটি চলে আসছে। স্ট্যাটাসের মানে হচ্ছে আপনার যে আবেদনটি ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি ড্রাইভিং লাইসেন্স সিস্টেমে পাঠানো হয়েছে, মানে আপনার যে আবেদনটি এটাতে আবেদনে কোনো সমস্যা নাই, সমস্যা না থাকার কারণে আপনার আবেদনটি ড্রাইভিং লাইসেন্স সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই, কারণ আপনাদের সবকিছু সঠিক আছে। কিন্তু যাদের স্ট্যাটাসের নিচে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ, আমি আগেই বলেছি যাদের স্ট্যাটাসের নিচে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ আছে তারা অবশ্যই বিআরটিএ তে যোগাযোগ করবেন। এখন কিন্তু যে ড্রাইভিং লাইসেন্সে যে বিআরটিএ ডিএল চেকার অ্যাপসে আগে কিন্তু অনেক স্ট্যাটাস ছিল, সেখানে বলতে গেলে 20-30টি স্ট্যাটাস শো করতো। সেখানে যদি কোনো ধরনের সমস্যা থাকতো, আপনার আবেদনে যদি কোনো ধরনের সমস্যা থাকতো তাহলে সেই সমস্যাটা কিন্তু সেখানে শো করতো। আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ড প্রিন্টিং সিস্টেমে না গেলেও কিন্তু সেখানে শো করতো। তো এখন কিন্তু যে সমস্যাটি শো করছে এখানে যে বিএসপি অ্যাকাউন্টে কিন্তু আপনার সমস্যাটি শো করছে এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠাতে পারছে না। আগে তো সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করার সাথেই ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠিয়ে দিত এবং সেখানে কোনো সমস্যা হলে
পরবর্তীতে সেটা বিআরটি ডিএল চেকার অ্যাপসে যখন শো করতো। তো এখন কিন্তু কোনো ধরনের সমস্যা থাকলে এটা আগে যাচাই বাছাই করা হচ্ছে যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এটা যে বিএসপি অ্যাকাউন্টে শো করছে এবং সেটা সমাধান করবেন, সমাধান করার পর দেন এটা ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠিয়ে দেওয়া হবে। যার জন্য কিন্তু এখন বিআরটি যে ডিএল চেকার স্ট্যাটাস ছিল 20 থেকে 30টি, সেই স্ট্যাটাসও কিন্তু অনেক কমে আসবে। তো এটা ছিল হচ্ছে আপনাদের যে বিএসপি থেকে যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করছেন ই পেপার লাইসেন্সের জন্য, তখন এই স্ট্যাটাস গুলো শো করছে, একজনের এক এক রকম স্ট্যাটাস শো করছে, আপনারা বুঝতে পারছেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যাদের যে স্ট্যাটাসে আসুক না কেন লাস্টের লাইনে যদি থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটি, তাহলে আপনারা কোনো কিছু না ভেবে আপনারা সরাসরি বিআরটিতে যোগাযোগ করবেন। তো এরপরে আসুন ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল থেকে নন প্রফেশনাল বা পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদারে কিভাবে আসবেন। তো খুব বেশি আপনারা যে বিষয়টি অনেকে এখন জানতে চাচ্ছেন বা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কবে এই সিস্টেমটি চালু হবে বা কবে এই আবেদনটি করবেন। ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল থেকে নন প্রফেশনাল এবং নন প্রফেশনাল থেকে প্রফেশনাল যেটা, তো এটা কবে চালু হবে বা কবে করতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার কিভাবে আপনারা আসবেন। তো এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অনেক দিন যাবত। তো একটি সময় কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার এটা কিন্তু ম্যানুয়ালি বিআরটি থেকে আবেদন করে করা যেত। তো এই সিস্টেমটি কিন্তু অনেক বছর যাবত, অনেক বছর সরি বললে ভুল হবে, তো এই সিস্টেমটি প্রায় 2 বছর যাবত কিন্তু বন্ধ আছে, যে আপনার ড্রাইভিং লাইসেন্স পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার কিভাবে করবেন। তো এই সিস্টেমটি প্রায় 2 বছরের মতো বন্ধ আছে। তো এখন আপনারা অনেকেই এই বিষয়টি জানার জন্য বা কবে চালু হবে সেটা জন্য কিন্তু ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, কারণ আপনারা এই জিনিসটি বা এই আবেদনটি করবেন। তো বিআরটিতে কিন্তু আমি তো আগেই বলেছি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন অনলাইনে, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য একদিন বিআরটি যেতে হয় এবং সকল ধরনের কার্যক্রম কিন্তু একটি একটি করে এখন অনলাইনে বিএসপিতে এই অপশনটি করে দিচ্ছে। তো একটা সময় যারা এই সিস্টেম চালু ছিল তারা কিন্তু আপনারা করতে পারছেন বিআরটিতে আবেদন করে এই পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার এটা কিন্তু করতে পারছেন। তো এখন যেহেতু ড্রাইভিং লাইসেন্সের সকল ধরনের কার্যক্রম অনলাইনে চলে আসছে এবং যেগুলো বাকি আছে সেগুলো ভবিষ্যতে আস্তে আস্তে অনলাইনে চলে আসবে। তো এই যে সিস্টেমটি সেটা কিন্তু আরো প্রায় 2 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সিস্টেমটি কিন্তু অনলাইনে চলে আসবে, এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে আসে নাই। তো অনলাইনে চলে আসবে কারণ বিআরটিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, এটি কিন্তু একসময় অনলাইনে এই অপশনটি বিএসপি অ্যাকাউন্টে দিয়ে করে দেওয়া হবে, যে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেশাদার থেকে অপেশাদার আবেদন করবেন এবং অপেশাদার থেকে পেশাদারে আবেদন করবেন। এই অপশনটি কিন্তু বিএসপিতে চলে আসবে একসময়, এখনো পর্যন্ত কিন্তু আসে নাই। তো আপনারা যারা এই আবেদনটি করবেন বা করার জন্য বসে আছেন, কবে চালু হবে, কবে করতে পারবেন, তো এখনো কিন্তু এটা চালু হয় নাই, আপনারা এই জিনিসটি এখন করতে পারবেন না, এই আবেদনটি এখনো করতে পারবেন না এবং এটা কবে চালু হবে বা কবে এই অপশনটি দিবে সেটা কিন্তু এখন বলা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের এই আবেদনটি করতে হলে আরো 6 মাস 1 বছরও অপেক্ষা করা লাগতে পারে। তো সঠিক সময় কিন্তু এখন বলা সম্ভব নয়। তো আপনারা যারা এই আবেদনটি করবেন তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো যারা অপেক্ষা করতে পারছেন না, যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা এখন নবায়ন করবেন, নবায়নের সাথে আপনারা পেশাদার থেকে অপেশাদারে যাবেন অথবা অপেশাদার থেকে পেশাদারে আসবেন। তো আপনারা এই আবেদনটি করার জন্য বসে না থেকে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। পুরাতন লাইসেন্সটি বাদ দিয়ে আপনারা যদি পেশাদার করতে চান তাহলে নতুন করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। আর যারা অপেশাদার করবেন তারা পুরান লাইসেন্সটি বাদ দিয়ে বা ফেলে দিয়ে অপেশাদারের জন্য আবেদন করতে পারেন। কারণ এই সিস্টেমটি কবে চালু হবে সেটা এখন বলা সম্ভব নয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। তো সেক্ষেত্রে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করুন, এটাই আপনাদের জন্য সহজ হবে। এরপরে আসুন ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার। আমরা কিন্তু চাকরির সুবাদে অনেক সময় অনেক জেলাতে বা বিভিন্ন জেলাতে অবস্থান করি। তো আপনারা চাকরির সুবাদে অনেকেই অনেক জেলাতে যেহেতু অবস্থান করেন,
তো এই বিভিন্ন জেলাতে অবস্থান করার কারণে আপনারা বর্তমানে যে জেলাতে অবস্থান করেন সেই জেলাতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে থাকেন। সাধারণত যেটা সবাই করে থাকে বর্তমানে ঠিকানা দিয়েই ড্রাইভিং লাইসেন্স করে থাকে এবং বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কেন্দ্র পড়ে। সেই বিআরটিএর আন্ডারেই বর্তমান ঠিকানার যে বিআরটিএটি আছে সেই বিআরটিএর আন্ডারে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি করতে হয়। তো যার কারণে আপনারা বর্তমান ঠিকানা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স করেছেন এবং ড্রাইভিং লাইসেন্স করার ফলে আপনারা এক জেলা থেকে আরেক জেলায় পরবর্তীতে চলে গেছেন বা গ্রামের বাড়িতে চলে গেছেন। পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে, বিশেষ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে কিন্তু সেই বিআরটিএতে পরীক্ষা দিতে যাওয়া লাগে। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে তো পরীক্ষার কোনো কাজ নাই, সবকিছুই অনলাইনে করা যায়। তো বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে যে বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সটি করা সেই বিআরটিএতে পরীক্ষা দিতে যাওয়া লাগে। তো এক জেলা থেকে আরেক জেলাতে পরীক্ষা দিতে যাওয়া বা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো কাজের জন্য যাওয়া কিন্তু অনেকের জন্য টাফ হয়ে যায় বা কষ্টদায়ক হয়ে যায়, যার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি ট্রান্সফার করার প্রয়োজন হয় এক বিআরটিএ থেকে ট্রান্সফার করে অন্য বিআরটিএতে নিয়ে যাওয়ার জন্য। একটা সময় কিন্তু সরাসরি বিআরটিএ থেকে এই জিনিসটি ট্রান্সফার করা যেত। আপনার লাইসেন্সটি যে বিআরটিএ থেকে করা সেই বিআরটিএ থেকে একটি অনুমতি পত্র নিয়ে আপনি যে বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে আসবেন সেই বিআরটিএতে সাবমিট করলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু ট্রান্সফার করা যেত। তো এই অপশনটিও কিন্তু বা এই আবেদনটি কিন্তু এটাও কিন্তু অনেকদিন যাবৎ বন্ধ আছে, এটাও প্রায় 2 বছর যাবৎ বন্ধ রয়েছে। তো আপনারা যারা অনেকেই এই ড্রাইভিং লাইসেন্সটি ট্রান্সফার করতে চাচ্ছেন, যাদের অফিসিয়াল ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ট্রান্সফার করার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনারা যদি নবায়ন করেন নবায়ন সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম আপনারা অনলাইনে করতে পারবেন। বিআরটিএতে আপনাদের কোনো ধরনের কার্যক্রম নাই। তো যাদের সমস্যা, আপনাদের যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে অনেকের। তো আপনারা যদি ট্রান্সফার করতে চাচ্ছেন যারা বা জানতে চাচ্ছেন কবে চালু হবে বা কিভাবে ট্রান্সফার করবেন, তো এই বিষয়টি কিন্তু সরাসরি বিআরটিএ থেকে চালু করার অপশনটি 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম যেহেতু এখন অনলাইনে চলছে, তো এই অপশনটিও কিন্তু একটি সময় অনলাইনে চলে আসবে। তো অনলাইনে চলে আসবে, সেটা কবে আসবে বা কতদিন লাগতে পারে সেটা আমার কাছে প্রশ্ন করলে আমি সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিতে পারবো না, কারণ এই অপশনটি বিএসপিতে চালু হওয়ার জন্য 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। যেটা আমি আগে বলেছি ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার, যেটা 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, এটাও ঠিক সেম 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, কারণ এই দুইটা জিনিস কিন্তু একসাথেই বন্ধ করা হয়েছে বিআরটিএ থেকে। এই দুটি কার্যক্রম একসাথেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আশা করছি এই দুইটা জিনিস যখন চালু হবে পরপরই একসাথেই চালু হয়ে যাবে, একটি একটি করে চালু হবে, তো হয়তো একটির পরে আরেকটি চালু হয়ে যাবে। তো যেহেতু অনলাইনে এখনো চালু হয় নাই, তো অনলাইনে চালু হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার করবেন, বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার করবেন তাদের অপেক্ষা করতে হবে। তো যদি কখনো এটা চালু হয় 6 মাস বা 1 বছরের ভিতরে, আমি আপনাদেরকে আপডেট নিউজ দিয়ে দিব বা আপডেট ভিডিও দিয়ে দিব। ততদিন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। তো এরপরে আসুন ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড কিভাবে দ্রুত পাওয়া যায় বা কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি দ্রুত পাবেন। এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা খুব বেশি আমাকে নক করছেন যে আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কিভাবে দ্রুত পাবো। অনেকদিন হয়ে গেছে, 6 মাস, 1 বছর বা 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, অনেকেই এখনো স্মার্ট কার্ড পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দ্রুত পেতে চাচ্ছেন বা দ্রুত চান, তাদেরকে আমি বলবো আপনারা দ্রুত ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের আবেদন বা কোনো ধরনের সুপারিশে আপনারা দ্রুত ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাবেন না। কারণ ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডের সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম করে মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি। এটা কিন্তু বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের কার্ডের সম্পর্কিত কোনো ধরনের কার্যক্রম বিআরটিএ করে না, কারণ ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডের সকল ধরনের কার্যক্রমের জন্য টেন্ডার দিয়েছে মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানিকে। তারা বায়োমেট্রিক থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্সের কার্ড ডেলিভারি করা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম তারাই করবে। তো সেক্ষেত্রে আপনারা যদি আমাকে বা বিআরটিএর কোনো কর্মকর্তা কর্মচারীকে কাউকে প্রশ্ন করেন বা জানতে চান যে কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি দ্রুত পাবেন বা কিভাবে পাওয়া যায়, সেটা
কিন্তু বিআরটি এর কেউ আপনাদেরকে এই ইনফরমেশন দিতে পারবে না যে কতদিনে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ড পাবেন, কারণ এই কাজটি করছে সম্পূর্ণ মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি। তারা কিন্তু তাদের যে প্রিন্টিং সিস্টেমে যখন ড্রাইভিং লাইসেন্স গুলো যাচ্ছে, তারা কিন্তু সিরিয়াল ওয়াইজ বা সিরিয়াল অনুযায়ী সেগুলো প্রিন্ট করছে। তো এখান থেকে কিন্তু বিআরটিএ থেকে কিন্তু সবকিছু অনুমোদন দিয়ে, আপনার যে আবেদনটি যদি সবকিছু সঠিক থাকে সেগুলোর অনুমোদন দিয়ে মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির প্রিন্টিং সিস্টেমে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তখন তারা সিরিয়াল অনুযায়ী একটি একটি করে তাদের কার্ডগুলো প্রিন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে বিআরটিএ থেকে পাঠিয়ে দিলেই কিন্তু প্রিন্টিং সিস্টেমে চলে যাচ্ছে। তো আপনারা যাদের অনেক দিন হয়ে গেছে আপনার কার্ড প্রিন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বিআরটিএ তে একটু যোগাযোগ করতে পারেন। যাদের 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে আপনারা কার্ড পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা বিআরটিএ তে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সমস্যাটি সমাধান করে বিআরটিএ থেকে প্রিন্টিং সিস্টেমে পাঠিয়ে দিবে। কারণ প্রিন্টিং সিস্টেমে না পাঠানো পর্যন্ত কিন্তু আবার মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি প্রিন্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে প্রিন্টিং সিস্টেমে পাঠাতে হলে বিআরটিএ থেকে অনুমোদন দিয়ে পাঠাতে হবে, অনুমোদন হলেই প্রিন্টিং সিস্টেমে চলে যাবে। তো এখানে যদি আপনারা এই সিস্টেমের বাইরে কেউ দ্রুত এই ড্রাইভিং লাইসেন্স কার্ড পেতে চান বা পাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কোনোভাবে এটা পাওয়া সম্ভব নয়। তো বিগত কয়েক মাস যাবত আগে 5-6 মাস আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড শেষ হয়ে গেছিল, যার জন্য কিন্তু মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি এই ড্রাইভিং লাইসেন্সের কার্ড প্রিন্ট করতে পারছিল না, যার জন্য লক্ষ লক্ষ কার্ড পেন্ডিং অবস্থায় পড়েছিল, রেডি ফর প্রিন্ট অবস্থায় পড়েছিল। কিন্তু বর্তমানে কিন্তু এই কোম্পানির কাছে, মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির কাছে কিন্তু কার্ড অ্যাভেলেবেল। গত 1 মাস আগে কিন্তু তাদের কাছে কার্ড চলে আসছে অ্যাভেলেবেল, এবং এখন কিন্তু সিরিয়াল অনুযায়ী সকল কার্ড কিন্তু এখন প্রিন্ট হচ্ছে। তাদের প্রিন্টিং সিস্টেমে বিআরটি থেকে যে সকল আবেদন পাঠানো হচ্ছে সকলে কিন্তু সিরিয়াল অনুযায়ী প্রিন্ট হচ্ছে। যাদেরটা অনেকদিন যাবত 1 বছর বা 2 বছর যাবত পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তাদেরটা কিন্তু প্রিন্টিং সিস্টেমে পাঠানো হয় না, যার জন্য আপনাদের কার্ডটি প্রিন্ট হচ্ছে না। আপনারা বিআরটি তে যোগাযোগ করুন। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে, অনেক ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তো সেগুলো সমাধান করে দিন। যদি সমস্যা থাকে তাহলে তারা প্রিন্টিং সিস্টেমে বিআরটি থেকে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিলেই মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি সেটি কিন্তু প্রিন্ট করবে। কারণ বিআরটি থেকে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু প্রিন্টিং সিস্টেমে যাবে না, আর প্রিন্টিং সিস্টেমে না গেলে মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি এটা প্রিন্ট করতে পারবে না। তো এখানে কিন্তু অবশ্যই এই লাইসেন্সের যে কার্ডগুলো কিন্তু একটি সিস্টেমে কাজ হচ্ছে। তো এই সিস্টেমের ভিতরে যদি আপনি আনসিস্টেমে কিছু করতে যান বা করার চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন না। কারণ আপনি বিআরটি তে কার সাথে লিঙ্ক করবেন দ্রুত কার্ড পাওয়ার জন্য, পারবেন না, কারণ বিআরটি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের কাজ করে না, যেটা আমি আগেই বলেছি। আপনি মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানির কার সাথে যোগাযোগ করবেন। মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি কারা কাজ করছে, তাদের ফ্যাক্টরিটা কোথায়, এটা কিন্তু কেউ জানে না। আপনারা সাধারণ পাবলিক যারা আছেন তারা কিন্তু এই বিষয়টি জানে না। তো হুট করে যদি সচরাচর কারোর সাথে যোগাযোগ করেন, না জেনে বুঝে টাকা দিয়ে বসেন দ্রুত কার্ড পাওয়ার জন্য, টাকাটা শুধু শুধু গচ্ছা যাবে, মার যাবে। তো সেক্ষেত্রে এই কার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সিস্টেমে আসতে হবে, সিস্টেম অনুযায়ী আপনাদের কার্ড নিতে হবে। তো এখানে সিস্টেমের বাইরে কিছু করার চেষ্টা করবেন না বা বেশি ব্যস্ত হবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তারপরে আসুন ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী উন্নয়ন। ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী উন্নয়ন বলতে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে ক্যাটাগরিটি আছে সেটা উন্নয়ন করা, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি হালকা থাকে, হালকা থেকে মিডিয়ামের জন্য আবেদন করা, অথবা হালকা থেকে সরাসরি হেভির জন্য আবেদন করা, অথবা মিডিয়াম থেকে হেভির জন্য আবেদন করা। তো এই সিস্টেমটি আপনাদের বিষয়টি আর একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। তো এই বিষয়টি হচ্ছে আপনারা যাদের ড্রাইভিং লাইসেন্স, যাদের হালকা ড্রাইভিং লাইসেন্সের বয়স 1 বছর হয়েছে, যাদের হালকা ড্রাইভিং লাইসেন্সের বয়স 1 বছর হয়েছে, তারা 1 বছর হওয়ার পরে মিডিয়ামের জন্য আবেদন করতে পারবেন। আর যাদের হালকা ড্রাইভিং লাইসেন্সের বয়স 3 বছর হয়ে গেছে, 3 বছর, তারা সরাসরি হেভির জন্য আবেদন করতে পারবেন। যারা হালকা থেকে আবার মিডিয়াম করবেন, মিডিয়ামের বয়স যখন 3 বছর হয়ে যাবে, মিডিয়ামের বয়স, আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স যখন 3 বছর হয়ে যাবে, তখন আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন। যাদের মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের বয়স 3 বছর হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ইস্যু ডেট আছে, ইস্যু ডেট থেকে যদি 3 বছর হয়ে থাকে, যাদের মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স, তাদের লাইসেন্সটি ইস্যু ডেট থেকে যখন 3 বছর হবে বয়স, তখন আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন।
তো আগে যে নিয়মটি ছিল সেটা হচ্ছে আপনাদের এই আবেদনটি করতে হলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 1 বছর থাকা লাগতো। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 1 বছর না থাকলে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারতেন না। তো এখন কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 মাস বা তার বেশি থাকলেই এই আবেদনটি করতে পারবেন। 3 মাস বা তার বেশি থাকলে এই আবেদনটি করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 মাস বা তার বেশি আছে তারা এই আবেদনটি করবেন না। যাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স মেয়াদ 1 বছর থাকবে তারা এই আবেদনটি করেন, কারণ 3 মাস বা 6 মাস যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকাকালীন সময়ে আবেদনটি করেন তাহলে কিন্তু এই যে শ্রেণী উন্নয়ন করছেন, ধরুন আপনি 6 মাস, আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 6 মাস আছে, আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 6 মাস আছে, আপনি এখন হেভির জন্য আবেদন করবেন। তো হেভির জন্য আবেদন করলে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার 2 মাস পরে আবেদন করলে তো আপনি ফার্স্ট একটি লার্নার কার্ড পাবেন। লার্নার কার্ড পাওয়ার পর 2 মাস পরে আপনার পরীক্ষার ডেট পড়বে। তো পরীক্ষাতে দিয়ে আসবেন, পরীক্ষা দেওয়ার পর পাস করবেন, পাস করে তারপর যে হেভির আবেদনের যে ফিটি আছে সেই ফি পেমেন্ট করবেন। তখন কিন্তু আপনার সময় থাকবে হাতে 4 মাস। তো এই 4 মাসের ভিতরে যদি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড না পান তাহলে কিন্তু আপনি নবায়ন করতে পারবেন না, আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন না, কারণ আপনার তো অলরেডি 6 মাস চলে যাচ্ছে। 2 মাস লার্নার আর এই 4 মাসের ভিতরে যদি আপনার স্মার্ট কার্ড না পান, 6 মাস পরেই আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ। তো এর ভিতরে যদি আপনার স্মার্ট কার্ড না পান তাহলে আপনি পরবর্তীতে নবায়নের জন্য আবেদন করতে পারবেন না, কারণ একটি আবেদন যতদিন পেন্ডিং থাকবে ততদিন পর্যন্ত আপনি পুনরায় একটি আবেদন করতে পারবেন না, কারণ আপনার তো একটি আবেদন অলরেডি করা রয়েছে, এই আবেদনের কার্যক্রমটি এখনো শেষ হয় নাই। তো এই আবেদনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আপনি পরবর্তীতে আরেকটি আবেদন করতে পারবেন না। এই আবেদনের কার্যক্রমটি শেষ হবে, আপনি যখন স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তখন আপনার এই আবেদনের কার্যক্রম শেষ। পরবর্তীতে অন্য কার্যক্রমের জন্য আবেদন করতে পারবেন, তার আগে আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে যেটা, আপনারা এদিকে একটি আবেদন করে বসে থাকবেন, আপনার স্মার্ট কার্ড পাবেন না, আবার এদিকে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটিও শেষ। তো সেক্ষেত্রে আপনার এটা হলো না, ওটা হলো না, হেভির কার্ডও পেলেন না, এদিকে আবার নবায়নের জন্য আবেদন করতে পারছেন না। নবায়নের জন্য আবেদন করতে না পারলে আপনি তো পুনরায় আবার রাস্তায় গাড়ি চালাতে পারবেন না, কারণ আপনার তো যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছেন, আপনারা হেভি করবেন, আপনাদের তো পেশা, এটা ড্রাইভিং একটি পেশা। তো এই পেশাতে যদি আপনি গাড়ি চালাতে না পারেন তাহলে তো আপনার চাকরি থাকবে না, আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ, আপনি নবায়ন করতে পারছেন না, এদিকে হেভি করতে গিয়েছিলেন, হেভি কার্ডও পান নাই, এদিকে নবায়নের জন্য আবেদন করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স যাদের 8 মাস 10 মাস থাকবে তারা আবেদনটি করেন, যাদের 8 মাসের নিচে থাকবে মেয়াদ তারা এই আবেদনটি করতে যাবেন না, কারণ ড্রাইভিং লাইসেন্সের কার্ড, স্মার্ট কার্ড পেতে তো অনেক সময় লাগে, এটা তো আপনারাও জানেন, খুব বেশি আপনারা ভোগান্তি হচ্ছেন স্মার্ট কার্ড পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 8 মাস থাকবে তারাই আবেদনটি করেন। 8 মাসের নিচে থাকলে আপনারা এই আবেদনটি করতে যাবেন না, তাহলে আপনাদের হেভিরও কার্ড পাবেন না, এদিকে নতুন করে আবার নবায়নের জন্য আবেদন করতে পারবেন না সে ধরনের, তাহলে আপনারা কিন্তু খুব বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আশা করছি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এরপরে আপনাদের সাথে আরেকটি বিষয় ছোট করে শেয়ার করি, সেটা হলো আপনারা পূর্বে যারা হেভি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে পাস করে বসেছিলেন, টাকা জমা দিতে পারছিলেন না, যারা এখনো বসে আছেন অপেক্ষায় কবে বিআরটিএ আপনাদের টাকা জমা দেওয়ার সুযোগ দিবে, আপনারা টাকা জমা দিবেন, তারপর হেভি ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো এই বিষয়টি আপনাদেরকে একটু ছোট করে বলি, কারণ এই বিষয়ে আমি আগে অনেকবার বলেছি, কয়েকটি ভিডিও আপলোড দিয়েছে এই বিষয়টি নিয়ে। তো আপনারা যখন এই হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, আবেদন করার পর আপনারা পরীক্ষা দিয়ে পাস করেছিলেন, আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন সাথে হেভির জন্য পরীক্ষা দিয়েছিলেন। তো আপনারা হেভির জন্য আবেদন করেছিলেন কিন্তু নবায়নের পরীক্ষা দেন নাই, আপনারা শুধুমাত্র হেভির জন্য পরীক্ষা দিয়েছেন। তো আপনারা হেভিতে পাস করেছেন, এদিকে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ, তাহলে কি আপনাদের নবায়নের জন্য পরীক্ষা দিতে হবে না? এখন বর্তমান নিয়ম যেটা করে দিয়েছে, নবায়নের জন্য পরীক্ষা দিতে হবে, আপনারা নবায়ন প্লাস হেভি একসাথে আবেদন করতে পারবেন। এখন বর্তমানে যে নিয়মটি করা হয়েছে, নবায়ন সাথে হেভিও জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের নবায়নের পরীক্ষা দিতে হবে,
পরবর্তীতে আবার হেভির জন্য পরীক্ষা দিতে হবে। তো আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে হেভি করতে দিয়েছিলেন, তো আপনারা পরীক্ষা দিয়েছিলেন হেভির যে লার্নার কার্ডটি ছিল সেই লার্নার কার্ডটি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন। আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন এই পরীক্ষা দেওয়ার ভিতরে তাই তখন নতুন যে নিয়ম চালু করা হয়, আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 1 বছর থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 1 বছর না থাকলে আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন না। তখন এদিকে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার এদিকে হেভির জন্য পাস করে বসে আছেন। তাহলে তো আপনারা পরীক্ষা পাস হেভির জন্য পাস করে বসে আছেন, তখন আপনাদের তো ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নাই, তাহলে আপনাদের কি নবায়ন করতে হবে? তখন তো আপনাদের নবায়নের অপশনটি দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে সব মিলিয়ে আপনারা এই বসেছিলেন যে কবে বিআরটি আপনাদের সুযোগ দিবে। তো এই বিষয়টি আমি আগে বলেছি, আবারও বলছি, বিআরটি কখনো এই সুযোগ দিবে না। আপনাদের হেভি ড্রাইভিং লাইসেন্সে যারা পাস করে বসে আছেন, বিআরটি কখনো এই সুযোগ দিবে না এখন নতুন করে যে আপনারা টাকা জমা দিবেন। আপনারা এখনো যারা বসে আছেন যে কবে টাকা জমা দেওয়ার সুযোগ দিবে, তাদেরকে আমি বলছি, আপনারা যে হেভির জন্য পাস করে বসে আছেন এটি ভুলে যান। আপনারা যে ড্রাইভিং টেস্টে পাস করেছেন, হেভির জন্য পরীক্ষা দিয়েছিলেন, পাস করে বসে আছেন, সবকিছু ভুলে যান। ভুলে গিয়ে নতুন করে এখন আবেদন করেন, নতুন করে নবায়ন প্লাস হেভি একসাথে আবেদন করেন। সবকিছু ভুলে যাবেন, পূর্বে যা কিছু করেছেন সব ভুলে যান, মাথা থেকে একবারে সবকিছু ঝেড়ে দেন। মাথা থেকে সবকিছু ঝেড়ে দিয়ে আপনারা এখন কোনো কিছু হয় নাই ধরবেন, পূর্বে আমার কোনো কিছু হয় নাই, কোনো কিছু করি নাই, সবকিছু ফেলে দেন, যা কিছু আছে কাগজপত্র, শুধুমাত্র আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি রেখে, যে কার্ডটি এখন তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই কার্ডটি রেখে যা কিছু করেছেন সব ফেলে দেন। ফেলে দিয়ে আপনি নতুন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন সাথে হেভি আবেদন করবেন। নবায়নের সাথে কিন্তু এখন হেভির জন্য আবেদন করা যায়, তো এই আবেদনটি করবেন। আবেদন করলে আপনাকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে, যেটা আপনার নবায়নের পরীক্ষার জন্য, এবং আরেকটি যেটা লার্নার কার্ড দেওয়া হবে, হেভির লার্নার কার্ড। তো এখানে প্রথমে আপনার নবায়নের পরীক্ষা করবে, পরীক্ষা দেওয়া পাস করবেন, তারপর আপনার হেভি পরীক্ষার ডেট থাকবে, হেভিতে পাস করবেন। পাস করার পর যখন দুইটাতে পাস করে যাবেন তখন আপনার লাইসেন্সের ফিটি পেমেন্ট করে দেবেন। ফি পেমেন্ট করে দিলে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন সাথে হেভি দুইটারই ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। পরবর্তীতে কার্ড হইলে তো আপনি কার্ড আপনার ঠিকানায় চলে আসবে। তো আপনারা যারা এখনো বসে আছেন সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবেদনটি করুন, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেতে এখন সহজ হবে। অন্যথায় আপনি যারা বসে আছেন এভাবে বসে থাকতে হবে, বিআরটিএ কখনো আপনাদের এই সুযোগ দিবে না। এখন আসুন, ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করলে বা হেভির জন্য আবেদন করলে নতুন যে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পাবেন সেই কার্ডের মেয়াদ বাড়ে না কেন? তো এখন কথা হচ্ছে, আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করতে চান বা হেভির জন্য আবেদন করতে চান, যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি 3 মাস বা তার বেশি থাকে, তাহলে আপনারা সরাসরি হেভির জন্য আবেদন করতে পারবেন। অথবা যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স 3 বছর হয়ে থাকে, 3 বছর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স হলে তো সরাসরি হেভির জন্য আবেদন করতে পারবেন। এবং 3 বছরের বেশি যদি হয়ে যায় আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স, তখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি 3 মাস থাকে, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে কিন্তু 3 মাস বা তার বেশি, তাহলে আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি 3 মাসের কম চলে আসে বা কম হয়ে যায়, তখন কিন্তু আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন না। তখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি যখন 2 মাসের কম চলে আসবে, তখন নবায়নের জন্য আবেদন করবেন। বিষয়টি একটু ক্লিয়ার হয়তো আপনারা বুঝতে পারছেন না। আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন, তাহলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন 2 মাসের নিচে চলে আসবে বা 2 মাসের কম থাকবে, তখন আপনারা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি আপনারা 3 মাস বা তার বেশি থাকে, তাহলে আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন। যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স সরাসরি হেভির জন্য আবেদন করতে চান, তাহলে দেখবেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কতদিন আছে। 3 মাস বা তার বেশি থাকলে তখনই আপনারা আবেদন করতে পারবেন। আবার কিন্তু আপনাদের লাইসেন্সের বয়স যদি 3 বছর হয়ে যায়, তখনও আপনারা আবেদন করতে পারবেন হেভির জন্য। তো এটা হচ্ছে আপনাদের হেভির জন্য আবেদন করেন বা মিডিয়ামের জন্য আবেদন করেন, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী উন্নয়ন। তো ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী উন্নয়ন করতে হলে আপনারা মিডিয়াম করেন অথবা হেভি করেন, যেটার জন্য আবেদন করেন, তখন কিন্তু আপনাদের একটি লার্নার করতে হয়। 518 টাকা লার্নার ফি। এই ফিটি পেমেন্ট করে আপনাদের একটি লার্নার নিতে হয়। তো লার্নার নেওয়ার ঠিক 2 মাস পরে আপনাদের পরীক্ষা হয়, এবং পরীক্ষায় পাশ করার পর আপনাদের শ্রেণী উন্নয়নের ফি যেটা
শ্রেণী উন্নয়ন যেটা হেভি করেন বা মিডিয়াম করেন সেটার ফি 1392 টাকা। 1392 টাকা ফি পেমেন্ট করে কিন্তু আপনারা শ্রেণী উন্নয়ন করতে পারছেন বা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি হেভি বা মিডিয়াম করতে পারছেন। আর আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন তখন তো আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন 2 মাস বা 2 মাসের কম চলে আসবে বা 2 মাসের কম থাকবে তখন আপনারা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি 2427 টাকা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ড্রাইভিং লাইসেন্স নবায়ন একটি জিনিস, শ্রেণী উন্নয়ন আর একটি জিনিস। ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি 2427 টাকা এবং ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন ফি 1392 টাকা। তো এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা যখন শ্রেণী উন্নয়ন করবেন তখন কিন্তু শ্রেণী উন্নয়নের সাথে কিন্তু নবায়নের আবেদন করছেন না বা নবায়নের আবেদনও কিন্তু করতেও পারবেন না। যখন শ্রেণী উন্নয়ন করবেন সেটা কিন্তু শুধু শ্রেণী উন্নয়নই হবে, এখানে কিন্তু নবায়ন হচ্ছে না এবং নবায়নের ফিও কিন্তু আপনারা পেমেন্ট করছেন না। শুধুমাত্র শ্রেণী উন্নয়ন ফি 1392 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে। আর যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন 2727 টাকা পেমেন্ট করে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন। এবং নবায়নের সাথে যদি আপনারা হেভি করতে চান সেটা কিন্তু করতে পারবেন, নবায়ন প্লাস হেভি। সেক্ষেত্রে আপনাদের দুইটা পরীক্ষা দিতে হবে, একটা আছে নবায়নের পরীক্ষা আর আরেকটা হচ্ছে শ্রেণী উন্নয়ন ফি, শ্রেণী উন্নয়ন যেটা হেভির পরীক্ষা, দুইটা পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের দুইটা লার্নার কার্ড আসবে, একটি হচ্ছে নবায়নের লার্নার কার্ড আর একটা হচ্ছে হেভি লার্নার কার্ড। সেক্ষেত্রে আপনাদের 758 টাকা দুইটার ফি, দুইটা লার্নার কার্ডের ফি 758 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং পরবর্তীতে ফি যেটা লাইসেন্সের ফি 2427 টাকা পেমেন্ট করলেই আপনারা তখন হেভি লাইসেন্স পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে যদি আপনারা নবায়নের সাথে হেভি করেন তাহলে নবায়ন প্লাস হেভি হয়ে যাবে, সাথে 5 বছর মেয়াদ পেয়ে যাবেন। আর যদি শুধু শ্রেণী উন্নয়ন করবেন, যারা শুধুমাত্র শ্রেণী উন্নয়ন করছেন তাদের ফি তো 1392 টাকা পেমেন্ট করে আপনারা শ্রেণী উন্নয়ন করছেন এবং শ্রেণী উন্নয়ন করলে আপনাদের পূর্বে যে লাইসেন্সটি ছিল সেই লাইসেন্সের মেয়াদ আসবে। নতুন যে লাইসেন্সটি পাবেন সেই লাইসেন্সে পুরাতন লাইসেন্সের মেয়াদ আসবে, কারণ আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখানে নবায়ন করছেন না এবং নবায়নের কোনো প্রকারের ফি পেমেন্টও করছেন না, কারণ আপনারা চাইলে নবায়ন করতে পারবেন না, শ্রেণী উন্নয়নের সাথে নবায়ন হয় না। নবায়ন করতে হলে তো আমি আগেই বলেছি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 মাসের কম থাকতে হবে, তখন আপনারা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। আবার শ্রেণী উন্নয়ন করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 মাস বা তার বেশি, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, হতে পারে, কারণ কারণ ড্রাইভিং লাইসেন্সের বয়স 3 বছর হলে আপনারা হেভির জন্য আবেদন করতে পারবেন, তো সেক্ষেত্রে 3 বছরও হতে পারে, 2 বছরের মেয়াদ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যখন নবায়ন করছেন 1300 আপনারা যখন করছেন শ্রেণী উন্নয়ন করছেন তখন 1392 টাকা পেমেন্ট করে শ্রেণী উন্নয়ন করছেন, সাথে কিন্তু নবায়ন করা সম্ভব নয়। কারণ নবায়ন করতে হলে আমি বলছি, আগেও বলছি, আবারও বলছি, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন 2 মাসের কম থাকবে তখনই নবায়নের জন্য আবেদন করতে পারবেন। 2 মাসের একদিনও বেশি থাকলে আপনারা নবায়নের জন্য আবেদন করতে পারবেন না। তো শ্রেণী উন্নয়ন করতে হলে তো লাইসেন্সের মেয়াদ 3 মাসের বেশি থাকাই লাগছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে সেখানে নবায়নের ফি পেমেন্ট করতে পারবেন না, নবায়নের জন্য আবেদন করতে পারবেন না। সেখানে আপনারা শুধুমাত্র শ্রেণী উন্নয়নই করছেন, হালকা থেকে মিডিয়াম অথবা হেভি করছেন এবং ফিও 1392 টাকা, তাহলে সেখানে মেয়াদ বাড়ার কোনো প্রশ্নই আসে না। তো এখানে নবায়ন একটি জিনিস, শ্রেণী উন্নয়ন একটি জিনিস, সেখানে আপনারা মেয়াদ কখনোই পাবেন না। যদি আপনারা নবায়নের সাথে এখন বর্তমান নিয়ম যেটা করে দেওয়া হয়েছে, আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, নবায়নের সাথে শ্রেণী উন্নয়ন, মোটরযানের শ্রেণী সংযোজন, যেটা আপনি যদি মোটরসাইকেল অ্যাড করতে চান সেটা করতে পারবেন, বা ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ধরনের ভুল থাকে সেটা সংশোধন করতে পারবেন, নবায়নের সাথে আপনারা এগুলো করতে পারবেন। মানে এখানে 4টি কাজ আপনারা একসাথে করতে পারবেন: নবায়ন, শ্রেণী উন্নয়ন, শ্রেণী সংযোজন মানে মোটরসাইকেল সংযুক্ত করতে পারেন, এবং সংশোধন। এই 4টা আবেদন আপনারা একসাথে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যারা শ্রেণী উন্নয়ন করবেন বা শ্রেণী সংযোজন করবেন, যেটা মোটরসাইকেল সংযোগ করবেন, তারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি যখন নবায়ন করবেন নবায়নের সাথে করে নেবেন, তাহলে আপনারা সহজেই করতে পারবেন এবং কম খরচেও করতে পারবেন।
শুধুমাত্র শ্রেণী উন্নয়ন বা শ্রেণী সংযোজন করলে আপনাদের শুধু শুধু একটি ঝামেলা হবে এবং সেখানে খরচও বেশি হবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি যখন নবায়নের সময় হবে, আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যখন 2 মাসের কম চলে আসবে, তখন আপনারা নবায়নের জন্য আবেদন করবেন। সাথে হেভির জন্য আবেদন করতে পারবেন, মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন, কোনো ধরনের লাইসেন্সে ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন। সবগুলো কিন্তু আপনারা একসাথে করতে পারবেন। তো শুধু শুধু আপনারা শ্রেণী উন্নয়ন করে বা মোটরসাইকেল সংযুক্ত করে আপনারা পূর্বের লাইসেন্সের মেয়াদ নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি ইমার্জেন্সি কারোর প্রয়োজন হয়, ধরুন আপনি নতুন মোটরসাইকেল কিনছেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল সংযুক্ত করা নাই, তো সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। আবার হতে পারে আপনি নতুন চাকরি নিচ্ছেন কোথাও, সেখানে আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। তো এগুলো যদি প্রয়োজন না হয়, তাহলে আপনারা নবায়নের সাথে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি হেভি মোটরসাইকেল সংযুক্ত সংশোধন সবগুলো একসাথে করে নেবেন, তাহলে বিষয়টি আপনাদের জন্য সহজ হবে। এরপরে আসুন ড্রাইভিং লাইসেন্সের বয়স সংশোধন। ড্রাইভিং লাইসেন্সের সকল ধরনের তথ্য সংশোধনের অপশন দেওয়া হলে কিন্তু আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্সে বয়স সংশোধনের জন্য কোনো অপশন দেওয়া হয়েছিল না। যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স তাদের ম্যাক্সিমাম সবারই বলতে গেলে 50% বা 60% বয়সের একটি গরমিল ছিল। এই বয়সের গরমিল থাকার কারণ হচ্ছে, যেহেতু ড্রাইভিং লাইসেন্স, পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে 21 বছর বয়স লাগে, তো অল্প বয়সে চাকরি পাবার আশায় আপনারা বয়স বাড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে এনআইডি কার্ডের সাথে বয়সের মিল না থাকলে কিন্তু কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা সম্ভব হচ্ছিল না, এটা আরো কয়েক মাস আগে। কিন্তু বর্তমানে সেটা যদি কোনো ধরনের অমিল থাকে, এনআইডি এবং ড্রাইভিং লাইসেন্সের ভিতরে বয়সের গরমিল থাকে, সেটা অমিল অনুমোদনের জন্য আবেদন করে অনুমোদন নিয়ে আবেদন করা যাচ্ছে। এবং বর্তমানে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের যে বয়স সংশোধন, সেটির অপশনও কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্সে কোনো ধরনের গরমিল থাকে, হতে পারে আপনার নামের বানান ভুল, হতে পারে জন্ম তারিখ ভুল, এ ধরনের ভুল হলে আপনারা প্রথমে ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের জন্য এই আবেদনটি করবেন। করার পর যখন আপনার এটা অনুমোদন হয়ে যাবে, অনুমোদন হওয়ার পরে আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করবেন। নবায়নের জন্য আবেদন করলে এই নবায়নের সাথে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি সংশোধন করে নিতে পারবেন। আপনার নামের যদি কোনো ধরনের বানান ভুল থাকে, সেটি সংশোধন করে নিতে পারবেন, যে কোনো ধরনের ভুল সংশোধন করে নিতে পারবেন। সাথে আপনাদের যে জন্ম তারিখটি ছিল, সেই জন্ম তারিখটিও এখন সংশোধন করে নিতে পারবেন। সেটা হতে পারে আপনার জন্ম তারিখের যে একটি গ্যাপ, 2 বছর, 5 বছর, 6 বছর, যেটাই গ্যাপ থাকুক এনআইডির সাথে, সেটা আপনারা সংশোধন করে নিতে পারবেন। যখনই আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করবেন, নবায়নের সাথে আবেদন করলে এই অপশনটি আপনারা পেয়ে যাবেন, ড্রাইভিং লাইসেন্স সংশোধন অপশন পেয়ে যাবেন। সেখানে কারেকশনের জন্য অপশন পেয়ে যাবেন, কারেকশনে ক্লিক করে আপনাদের যেটা যেটা সংশোধন করার প্রয়োজন সেটা কিন্তু এখন সংশোধন করে নিতে পারবেন। তো এই সমস্যার জন্য কয়েক মাস আগে কিন্তু বা 1 বছর আগে, 6 মাস বা 1 বছর আগে আপনারা কিন্তু অনেকেই এই সমস্যার জন্য ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছিলেন না, যার জন্য কিন্তু আপনারা অনেকে পুরাতন লাইসেন্স বাদ দিয়ে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করেছেন। তো অনেকের হয়তো হেভি লাইসেন্স ছিল, হেভি লাইসেন্স বাদ দিয়ে নতুন করে আবার লাইট লাইসেন্স করা লাগছে। সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যে হেভি লাইসেন্স বাদ দিয়ে নতুন করে হালকা লাইসেন্স করছেন। তো বর্তমানে কিন্তু এই অপশনটি চালু করে দেওয়া হয়েছে, বয়স কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তো যারা হেভি লাইসেন্স বাদ দিয়ে নতুন করে হালকা করছেন, তারা হয়তো অনেকে এখন অনেক লস করছেন বা লসের সম্মুখীন হয়েছেন। তো সেক্ষেত্রে তাদের এখন কিছু করার নাই, তাদের এখন নতুন করে যেটা করতে পারবেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স 1 বছর হলে আপনারা মিডিয়ামের জন্য আবেদন করতে পারবেন। আবার যখন বয়স 3 বছর হয়ে যাবে, তখন হেভির জন্য আবেদন করতে পারবেন। তাই ছাড়া বর্তমানে এখন কোনো কিছু করার অপশন আপনাদের নাই। তো সেক্ষেত্রে এখন যাদের বয়সের সমস্যা রয়েছে, আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের সময় নবায়নের সাথে আপনারা বয়সের সংশোধনটি করে নেবেন, এবং অন্য কোনো সংশোধন যদি থাকে সেটাও করে নিতে পারেন। সাথে মোটরসাইকেল সংযুক্ত করে নিতে পারেন, এবং হেভির জন্য আবেদন করলে করে নিতে পারবেন। তো এরপরে আসুন ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি সিস্টেম, মানে কোন সিস্টেমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি নেবেন। আপনি কি বিআরটি থেকে নেবেন, নাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে? আর আপনার ঠিকানায় পৌঁছালে সেটা কোথায় পৌঁছাবে, কোন ঠিকানায় পৌঁছাবে, আপনি কিভাবে জানবেন বা কিভাবে বুঝবেন? তো আসুন প্রথমে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য বিআরটিএ তে ফাইল সাবমিট করেছিলেন অনেক আগে, 6 মাস বা 1 বছর আগে,
ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য বিআরটি তে সাবমিট করেছিলেন, সেটা হতে পারে 6 মাস আগে বা 1 বছর আগে, অনেকে আছে 2 বছর আগে সাবমিট করেছিলেন বিআরটি তে। তো যারা বিআরটি তে ফাইল সাবমিট করেছিলেন তাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি বিআরটি তে চলে যাবে। বিআরটি তে চলে গেলে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ডেলিভারি স্লিপ আছে সেই ডেলিভারি স্লিপটি বিআরটি তে জমা দিয়ে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি নিয়ে আসতে হবে। তাহলে এখন বলবেন যে আমি কিভাবে জানবো বা কিভাবে বুঝবো আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি বিআরটি তে পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলে এসএমএস আসতে পারে, তো অনেক ক্ষেত্রে আবার এসএমএস নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা বিআরটি এর ডিএল চেকার অ্যাপসে চেক দিবেন, যদি কার্ড রিসিভ ইন সার্কেল অফিস দেখায় তাহলে আপনাদের কার্ডটি বিআরটি সার্কেল অফিসে চলে আসছে, মানে আপনার লাইসেন্সটি যে বিআরটি তে করা সেই বিআরটি তে চলে আসছে, আপনি বিআরটি থেকে নিয়ে আসতে পারবেন। কার্ড রিসিভ ইন সার্কেল অফিস দেখায়। তো এরপর যারা অনলাইনে আবেদন করেছেন এবং বর্তমানে যারা আবেদন করছেন অনলাইনে আবেদন করলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। তাহলে এখন বলবেন যে কোন ঠিকানায় পৌঁছে যাবে আমি কিভাবে বুঝবো? তো ড্রাইভিং লাইসেন্স নতুন এখন বর্তমানে নতুন অথবা নবায়ন যেটাই করুন, এই আবেদনটি করার সময় কিন্তু ড্রাইভিং লাইসেন্স যে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা দিতে হয়, স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে একটি ঠিকানা দিতে হয়। তো আপনারা যারা সরাসরি আপনারা নিজেরাই আবেদনটি করেন তারা তো জানেনই যে আবেদনটি করার সময় স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে একটি ঠিকানা দিতে হয়। তো আপনার তখন যে ঠিকানাটি দিবেন সেই ঠিকানাতেই আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। আর যারা নিজেরা আবেদন করেন নাই, কোনো লোক দ্বারা বা কোনো দালাল দ্বারা আপনারা কাজ করেছেন, তাহলে তারা তো এই বিষয়টি জানেন না, যার জন্য আপনারা এই প্রশ্নটি করেন আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কোথায় যাবে, কোথায় পৌঁছাবে, কিভাবে জানবেন, আমার কোন ঠিকানা দিয়েছি আমি তো জানি না, এই ধরনের কোশ্চেন আপনারা করেন। তো আপনি তো নিজেই আবেদন করেন না, আপনি তো এই বিষয়ে কিছু জানেনই না, তাহলে আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন কোথায় গেছে? আপনি যখন আবেদনটি করবেন, এই আবেদনটি যখন করতে হয় আবেদনটি করার সময় একটি ঠিকানা দিতে হয়, কারণ এই ঠিকানা দেওয়া ছাড়া আবেদন করা যায় না। আবেদনটি করার সময় ঠিকানাটি দিতে হয় আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আপনি কোন ঠিকানা নিতে চান। তো এই ঠিকানাটি কিন্তু আবেদন করার সময় দিয়ে দেওয়া হয়েছে, আপনি নিজেদের নাই, আপনি যার দ্বারা কাজ করিয়েছেন সে এই ঠিকানাটি দিয়ে দিয়েছে। তো যে ঠিকানাটি দিয়ে দিয়েছে সেই ঠিকানা বরাবরই আপনার কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে। পোস্ট অফিসে যাওয়ার পর পোস্ট অফিস থেকে আপনাকে ফোন দেওয়া হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ড আসছে, আপনি পোস্ট অফিসে এসে নিয়ে যান, অথবা পোস্টম্যান আপনার কাছে বা আপনার বাড়িতে বা বাসাতে পৌঁছে দিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে তো পোস্ট অফিস থেকে আপনাকে অবশ্যই ফোন দিয়ে আপনাকে জানানো হবে। আর বিআরটি ডিএল চেকার অ্যাপসে আপনারা চেক করতে পারেন, তাহলে দেখাবে কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস। কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস দেখালেই আপনারা বুঝবেন আপনার কার্ডটি পোস্ট অফিসে চলে আসছে, এবং সেখানে কিন্তু একটু ট্র্যাকিং নাম্বারও দেওয়া থাকবে। কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস বিপিও ট্র্যাকিং নাম্বার দিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ট্র্যাক করলে দেখতে পাবেন আপনার কার্ডটি কোথায় আছে। তাহলে আপনারা যদি পোস্টাল সার্ভিস দেখায় তাহলে পোস্ট অফিসে গিয়ে পেয়ে যাবেন। আর অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যেটা পোস্ট অফিসে কার্ড পৌঁছে গেলেও যখন এই মেসেজটি চলে আসছে বা স্ট্যাটাসটি দেখাচ্ছে, তখন পোস্ট অফিসে গেলে অনেক পোস্ট অফিসে বলছে যে কার্ড তাদের কাছে আসে নাই। আসলে তারা এটা একটি তাদের সাথে আপনারা যখন যাচ্ছেন আপনাদের সাথে একটি মিথ্যা কথা বলছে, তাদের কাছে কার্ড আসে নাই। তাদের কাছে অবশ্যই কার্ড আসছে, কিন্তু তারা হয়তো আপনাদেরকে এই মুহূর্তে দিবে না, বা একসাথে অনেকগুলো কার্ড জমা করে তারপরে হয়তো দিবে, বা অথবা কিছু টাকা নেওয়ার জন্য আপনাদেরকে ঘোরাবে। এখন অনেক অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে, সেটা হলো পোস্ট অফিসে স্মার্ট কার্ড যে ড্রাইভিং লাইসেন্সের কার্ড আনতে গেলে 200 টাকা করে চাওয়া হচ্ছে, অথবা যখন আপনার বাড়িতে বা বাসাতে বা অফিসে যখন ডেলিভারি দিতে যাচ্ছে তখন 200 টাকা করে দাবি করা হচ্ছে, যে 200 টাকা চাওয়া হচ্ছে। তো আপনাদের যে ডেলিভারি চার্জটি ড্রাইভিং লাইসেন্স যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে, এটা পৌঁছানোর জন্য যে ডেলিভারি চার্জ 60 টাকা কিন্তু আপনি আগে পেমেন্ট করে দিয়েছেন, যেটা ড্রাইভিং লাইসেন্সের যে ফি পেমেন্ট করেছেন তখনই কিন্তু 60 টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে। তো এখন নতুন করে এই পোস্ট অফিস নতুন করে একটি ব্যবসা শুরু করছে, যেটা 200 টাকা করে দাবি করছে। তো আপনাদের যাদের কাছে এই টাকা দাবি করবে আপনারা কোনোভাবে এই টাকা দিবেন না, কারণ আপনার ডেলিভারির ফি সেটা আপনি আগে পেমেন্ট করে দিয়েছেন। তাদের নতুন করে তারা কেন টাকা চাইবে? একজন পোস্টম্যান যখন একটি চিঠি কোনো প্রাপকের কাছে সেটা পৌঁছে দিয়ে আসে, মানে যদি একজন পোস্টম্যানের কাছে যদি কারো চিঠি আসে
তো সেই চিঠিটি কিন্তু যার চিঠি তার কাছে পৌঁছে দিয়ে আসে। পৌঁছে দেওয়ার পর কিন্তু পোস্টম্যান কিন্তু যার চিঠি তার কাছে কিন্তু কখনো টাকা চায় না, যে আপনার চিঠি দিয়ে গেলাম আপনি আমাকে কিছু টাকা দেন, সেটা কিন্তু চায় না। কারণ এই চিঠিটি যে পাঠিয়েছে, এই চিঠি যে পাঠিয়েছে সে কিন্তু এই পাঠানোর খরচটা দিয়েই তারপরে পাঠিয়েছে, যার জন্য কিন্তু যার চিঠি তাকে কিন্তু দিয়ে টাকা চাওয়া হয় না। তো এটা তো আপনারও একটি চিঠি, আপনি তো এই চিঠিটি নেওয়ার জন্য আপনি নিজেই টাকাটি আগে পেমেন্ট করে দিয়েছেন, তাহলে আপনি কেন তাকে শুধু শুধু টাকা দিবেন? এই ধরনের যদি আপনার কাছে টাকা দাবি করে, কখনোই আপনারা টাকা দিবেন না। বলবেন যে আমি টাকা পেমেন্ট করে দিয়েছি, আমি টাকা দিতে পারবো না, আপনি আমাকে কার্ড দিলে দিবেন, না দিলে আমি বিআরটি তে কমপ্লেন করব। তো এগুলো ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যাগুলো আপনারা খুব সচরাচর ফেস করছেন এবং আমার কাছে জানতে চাইছেন। তো সকল সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও শেয়ার করলাম। তো ভিডিওটি আসলে অনেক লং হলো, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত এ টু জেড যে সমস্যা, বেশিরভাগ সমস্যা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সমস্যার তো শেষ নাই। তো আমি যেটুকু পারছি সেটুকু আপনার সাথে শেয়ার করলাম। তারপরে ভিডিওটি অনেক লং হয়েছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।